প্রধানমন্ত্রীর সাথে তিন বাহিনী প্রধানের বৈঠক। ঈদের আগে ফ্যামিলি কার্ড জানালেন মন্ত্রীরা। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এখনই না দেওয়ার পরামর্শ সিপিডির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। মেরুদণ্ড সোজা করে এগোবে সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, চলবে না বদলি বাণিজ্য, হুঁশিয়ারি মন্ত্রীর। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথে না নামার কড়া বার্তা। ফ্যাসিবাদীরা এখনো দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা করছে বলেছেন ডাক্তার শফিক। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি নাহিদের। রোজার প্রথম দিনে ইফতার বাজার জমজমাট। লেবু ও শসায় উত্তাপ। 10% শুল্ক ছাড়ের পরও খেজুরের দাম না কমায় প্রশ্ন। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তারা। গতকাল দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক আলাদাভাবে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড নিয়ে গঠন করা হয়েছে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি। এদিকে সাংবাদিকদের চাকরিচ্যুতর কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, 4 সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তারা। আরো জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বুধবার সকাল 9:15টায় দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালেই শুরু হয় অনানুষ্ঠানিক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড এবং সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি বেসরকারি টিভির 4 সাংবাদিকের চাকরিচ্যুতির কারণ খতিয়ে দেখবেন তারা। বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধান অনুযায়ী সমাধান বের করব বাসাসের ব্যাপারে। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউসে সমস্যা হচ্ছে সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব। যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকর্তা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব যাতে কোনো ধরনের পিলফারেজের কোনো সুযোগ না থাকে। বৈঠক শেষে সাংবাদিকদের পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত রয়েছে। এটা কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। কিন্তু ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না, তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে। ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে বলবো। আমরা এই জন্য আজকের মিটিং। কত পরিবারকে কার্ড দেয়া হবে সেটি এখনই সুনির্দিষ্ট না জানলেও এই প্রকল্প সার্বজনীন হবে এমন উল্লেখ করেন আব্দুল আওয়াল মিন্টু। তবে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার। রাজধানীর মহাখালীতে ব্র্যাকেন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নাগরিক প্ল্যাটফর্ম জানায়, ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে, যা সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। নতুন সরকার দায় দেনা মেটাতে নতুন করে টাকা ছাপানো হলে তা হবে আরও বেশি উদ্বেগজনক। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার কোনো বিকল্প নেই বলেও উঠে এসেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের পর্যালোচনায়। জনতুষ্টি না করে ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি নতুন সরকারকে আর্থিক খাতে সংযমী হওয়ার তাগিদ দেন আলোচকরা। নতুন সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থ বছরে করা ঠিক হবে না বলে মত আলোচকদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ। বাণিজ্য প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে আহ্বান জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করবে। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গতি বাড়বে, এতে করে কৃষক এবং শ্রমিকরা উপকৃত হবে বলে মনে করেন তিনি। ট্রাম্প আশা করেন, প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এর ফলে সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম পাবে বলে জানান তিনি। অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সরকার সকল দল মত বর্ণ নির্বিশেষে, এমনকি যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের সাথে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায়, যেন বাংলাদেশকে সবাই ভিন্ন চোখে দেখে। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। তো গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধানে সরকার কাজ করবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দাবি আদায়ের শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নির্বাচনী অঙ্গীকার, সার্টিফিকেট নয়, সক্ষমতা। এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনব। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের
পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গেছে এবং পেয়ে যাবে এবং সেভাবেই তারা কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা ১৭ নির্বাচনী আসনে ৩৭টি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। তারেক রহমানের নির্দেশে গতকাল এসব এতিমখানার এতিমদের মাঝে পুরো রমজান মাসের সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। পাইলট প্রকল্প হিসেবে ভাসানটেক ও করাইল বস্তিতে এসব এতিমখানায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সে সময় আব্দুর রহমান সানি বলেন, সরকারি কোষাগার থেকে নয়, ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। বলেন, শুধু খাদ্য সামগ্রী নয়, নিয়মিত তদারকিরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে রাজধানীর পশ্চিম ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সাথে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা ১৭ আসনের করাইল বস্তি এবং ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসায় পুরো মাসের ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান রোজার প্রথম ইফতার মাহফিলে যোগ দেন। এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতারে অংশ নেন। ভাসানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন। আনন্দঘন পরিবেশ তৈরি করে জাইমা রহমান শিশুদের সাথে খুনসুটিতে ব্যস্ত থেকে বেশ কিছু সময় পার করেন। প্রধানমন্ত্রীর মেয়েকে কাছে পেয়ে শিশুরাও আত্মহারা হয়ে পড়ে। জাইমা রহমান এতিমখানার বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন, দায়িত্বরতদের সাথে কথা বলে সহযোগিতার আশ্বাসও দেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন। এতিম শিশুদের সাথে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, তার পরিবারের মঙ্গল কামনায় দোয়া করা হয়। ইফতার মাহফিলে দলটির কেন্দ্রীয় নেতারা সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মেহনতি জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে, তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা একটা সমপর্যায়ে আসতে পারি, সেই ধরনের রাজনীতি করে যাব ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলোকে দলীয় সংকীর্ণতা ও হিংসা থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী জামায়াত। গতকাল রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় এতিমদের সাথে ইফতারের আয়োজনে তিনি এসব কথা বলেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার জনস্বার্থ বিরোধী কোনো কাজ করলে জামায়াত তার প্রতিবাদ করবে। গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে দাবি করে জামায়াতের আমির আরও বলেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। এই ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায় বলে মনে করে জামায়াত। তিনি বলেন, দেশে এমন সংস্কৃতি গড়ে তোলা হবে যেখানে এতিমদের মধ্য থেকেও একসময় কেউ হয়তো প্রধানমন্ত্রী হবেন। ফ্যাসিবাদী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। আমাদের উপরে অর্পণ করা আছে হিংসা হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। সরকারি দল বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি, উভয়ে মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না, প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম।
নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। গতকাল বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশজুড়ে প্রতিহতের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। বলেন, এই সরকারের কাছে আওয়ামী কালচার দেখতে চায় না জনগণ। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায় অস্বীকার করছে বলে অভিযোগ তার। গণভোট বাতিল হলে এই নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। দ্রুত সংসদ অধিবেশন শুরুর আহ্বানও জানান বিরোধী দলীয় চিফ হুইপ। এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিকভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজগ হয়েছে ভারত, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে। আওয়ামী লীগের জেলা কার্যালয় তারা তালা খুলেছে, সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা। যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব সারা বাংলাদেশে। রমজানের প্রথম দিনেই জমজমাট রাজধানীর ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতার সামগ্রীর দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বড় বাপের পোলায় খায়, শাহী কাবাব, সুতি কাবাব, পোলাও, গোস্ত, হালিম, জিলাপি, শরবত, মাঠা সহ হরেক রকম ইফতারের পসরা বসেছে চকবাজারে। দাম একটু বেশি হলেও ঐতিহ্যবাহী ও সুস্বাদু ইফতার কিনতে পেরে খুশি নগরবাসী। চকবাজার ঘুরে এসে আলমাসুম সবুজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সৈকত সাদিক। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে লইয়া যায়। গুস্ত সহ রকমারি খাবার ও মশলার সংমিশ্রণে তৈরি মুড়ি। ঐতিহ্যবাহী এই খাবার ইফতার হিসেবে পুরান ঢাকাবাসীর কাছে বেশ চাহিদা। গেল কবছর ধরে ভাইরাল দুনিয়ায় বড় বাপের পোলায় খায় ইফতারের নাম মুখে মুখে। তিনপুরে বিক্রি করা হয়, এটার আবার ঘি খা, বারে মশলা, বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা বেনে যায়। এটা 12 আইটেম, 12 মশলা, বড় বাপের পোলা খায়। বড় বাপের পোলা খায়, এটা একটু ঐতিহ্য। আর আপনার এখানে পুরান ঢাকার যেগুলো পাওয়া যায় সেগুলোর টেস্টগুলো একটু ডিফারেন্ট টাইপের হয়, নিউটনে এগুলো পাওয়া যায় না। চকবাজারের সুতি কাবাব, শাহী কাবাব, আস্ত কোয়েল, মুরগি সহ রকমারি খাবারের দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। দাম একটু বেশি, তারপরেও খেতে সুস্বাদু ও ঐতিহ্যের ছোঁয়া। সব মিলিয়ে রোজাদারদের কাছে এসব খাবারের চাহিদাও অনেক। মালটা হইলো এটা গরুর মাংস দিয়ে তৈরি হয়, আর এটা খাসির মাংস দিয়ে তৈরি হয়। এটা সুতি কাবাব, খাসির রোস্ট, আরো বিভিন্ন ধরনের রোস্ট কাবাব আইটেম এগুলো আছে। পুরান ঢাকার ইফতারে আসলে এটা ঐতিহ্যবাহী ইফতার বাজার। আমরা আসছি সেই ঐতিহ্যের একটা অংশ হতে। পুরান ঢাকাবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকে গেছেন চকবাজারে ইফতার কিনতে। শুধু কি মাংসের আইটেম, মাঠা, শরবত, ফালুদা কিংবা শাহী জিলাপি, পুরান ঢাকার প্রতিটি ইফতারে যেন আভিজাত্যের ছোঁয়া। কোনটা বাদ দিয়ে কোনটা কিনবে প্রথম দিনে, তাই চাপটাও ছিল অনেক। এটা আপনার হলো পেস্তা বাদামের শরবত, এটা আপনার আছে হলো মহাপদ শরবত, তরমুজ, দুধ, চিনি, রুয়াবজা দেওয়া আছে। আর এটা আছে আপনার লাবাং দেওয়া আছে। আর আপনার আমরা বিক্রি করছি ফালুদা। এগুলো সবই আমাদের হলো নিজস্ব তৈরি করা। কি মাঠা কিনছি, মোরগ পোলাও কিনছি, ঘুগনি কিনছি, জিলাপি কিনছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী 400 বছরের পুরানা ইফতার পাওয়া যায়। সেটার মধ্যে সুতা কাবাব, খাসির লেগ রোস্ট, কবুতর, কোয়েলের আস্ত রোস্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কোপ্তা, কাবাব, শাহী পরোটা, অনেক ইফতার পাওয়া যায় ঐতিহ্যবাহী। চকবাজার এসব ইফতার সামগ্রীর ক্রেতা ও বিক্রেতা সবাই জানান, বিশেষ ইফতার সামগ্রী থাকায় রোজার প্রথম দিনে দর্শনার্থী কিংবা ইউটিউবারদের ভিড় একটু বেশি। তবে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন রোজাদাররা সহজে কিনতে পারবেন এই পছন্দের ইফতার। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 10% শুল্ক ছাড়ের পরও দাম কমেনি রোজার অন্যতম প্রয়োজনীয় পণ্য খেজুরের। এজন্য খুচরা ও পাইকারি বিক্রেতারা পাল্টাপাল্টি অভিযোগ করছেন একে অপরকে। ভুক্তভোগী সাধারণ ক্রেতারা এদিকে নিত্য প্রয়োজনীয় লেবু, শসার দামও ছাড়িয়েছে 100 টাকার ঘর। তবে স্বস্তির খবর আছে ছোলা ও চালের দামে। আরও জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রমজানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বিবেচনায় সরকার খেজুরের আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে নামিয়ে আনে 15%। আশা ছিল তাতে দাম বাড়বে না ইফতারের অন্যতম অনুষঙ্গ এই খেজুরের। তবে বাজারের চিত্র ভিন্ন। দেখা গেছে গত বছরের তুলনায় এবারও কেজিতে 1.5 থেকে 200 টাকা বেড়েছে বেশিরভাগ খেজুরের দাম। এজন্য খুচরা বিক্রেতারা দুষছেন পাইকার ও সিন্ডিকেটকে। গত বছর 400 করে খাইছি দাপাস,
এখন কয় 600, দোকানদারই কয়। যেটা প্রয়োজন ওইটাই দাম বেশি, সরকারও কিছু করতে পারে না আর আমরা তো কিছু করতে পারবো না। দাম বাড়তে সিন্ডিকেট বাজার, বুঝেন না? এখন ওরা যা কয় দেশে তাই চলে, এসব কিছু করার নেই। তবে আমদানিকারকরা বলছেন ভিন্ন কথা। বলছেন চাহিদার তুলনায় খেজুর আমদানি হয়েছে 20 থেকে 30 হাজার মেট্রিক টন বেশি। অন্যবারের চেয়ে এবারের খেজুরের দাম কম বলেও দাবি তাদের। মালয়েশিয়া থেকে আসতেছিল চট্টগ্রাম বন্দরে, সেই জাহাজটা কিন্তু ডুবে গেছে থাইল্যান্ডের উপকূলে। এইটার ভিতরে খেজুর ছিল প্রায় 3-4 হাজার টন। এই খেজুরটা হলো ইরাক থেকে আসছিল এই খেজুরগুলো, এই কারণে খেজুরের বাজারটা হলো ইরাকি খেজুরের দামটা কিছুটা বাড়ছে। 2 মাস আগেও যে বাজারটা ছিল এখনও সেই বাজারটা। এখন আমরা শুনতেছি যে বাজারে খেজুরের দাম বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাদামতলিতে বৃদ্ধি পায়নি। বাদামতলিতে বাজার স্বাভাবিক আছে, খুচরা মার্কেটে হয়তো বৃদ্ধি পেয়েছে, এটা তো আমার দেখভাল আমরা করি না, যেহেতু এই বিষয়টা নিয়ে আমরা বলতে পারবো না। এদিকে ইফতারির অন্যতম অনুষঙ্গ লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। 100 টাকার নিচে নেই এসব পণ্যের দাম। তবে স্বস্তি আছে ছোলা ও চালের দামে। নতুন করে বাড়েনি এসব পণ্যের দাম। এই বড় বড় কোম্পানি আসার পর থেকেই চালের বাজার কমা, তারা আপনি দেখেন সমস্ত ব্যবসা তাদের হাতে। তাদের বিশাল আপনার মার্কেটিং, তাদের বিশাল আপনার গোডাউন, তাদের নেটওয়ার্ক সবচেয়ে বড়। এই জন্য আমরা মনে হয় না সব কিছু জিনিসটাই আপনার একটা সহজভাবে নিচের দিকে আসবে। এটা চাহিদার তুলনায় যোগান যেন সবসময় চেইনটা যেন কমন ঠিক থাকে। আপনার চেইন যদি ঠিক থাকে তাহলে আপনার বাজারে আপনার সরবরাহ ঠিক থাকলে আপনার বাজারটা আবার কখন প্রশ্ন। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, প্রত্যেকটা। লেবু আলি 100 টাকা, এক হালির দাম চলে 100 টাকা। কারণ বাজারে 100 টাকা হলে মানে লোকালি গ্রাম মহল্লার মধ্যে হবে মিনিমাম 150 টাকা। এই যে কিরায় 40 টাকার কিরায় 100 টাকা কেজি, আর যে 40 টাকা আলির লেবু 80 টাকা আলি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায় রমজানে খেজুরের চাহিদা 60 থেকে 80 হাজার মেট্রিক টন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের বিচার কাজ স্বাভাবিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিকদের তিনি কথা বলেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে রাশেদ খান মেনন ও অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন 2 মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আওয়ামী লীগের শাসনামলে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 25 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন একই ট্রাইব্যুনাল। এদিন ট্রাইব্যুনালে বিচারের অগ্রগতি চলমান প্রক্রিয়া জানতে যান এনসিপি সদস্য সচিব ও রংপুর 4 আসনের সংসদ সদস্য আক্তার হোসেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে গুলির নির্দেশ দিতেন শেখ হাসিনা আর সেগুলো বাস্তবায়ন করত ওবায়দুল কাদের। তুরস্কের প্রেসিডেন্ট পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানও জার্মানির সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিলের নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। এর আগে সকাল 10:30টায় বিশেষ বিমানে করে তারা কক্সবাজারে বিমানবন্দরে পৌঁছান। পরে কক্সবাজার শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিলাল এরদোয়ান জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সম্মানজনক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে তুরস্কের সরকার ও জনগণ তাদের পাশে থাকবে এবং মানবিক সহায়তাও দিয়ে যাবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রধানমন্ত্রীর সাথে 3 বাহিনী প্রধানের বৈঠক। ঈদের আগে ফ্যামিলি কার্ড জানালেন মন্ত্রীরা। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা এখনই না দেওয়ার পরামর্শ সিপিজির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রেসিডেন্ট ট্রাম্পের। মেরুদণ্ড সোজা করে এগোবে সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, চলবে না বদলি বাণিজ্য, হুঁশিয়ারি মন্ত্রীর। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথে না নামার কড়া বার্তা। ফ্যাসিবাদীরা এখনো দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা করছে বলেছেন ডাক্তার শফিক। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি নাহিদের। রোজার প্রথম দিনে ইফতার বাজার জমজমাট। লেবু ও শসায় উত্তাপ। 10% শুল্ক ছাড়ের পরও খেজুরের দাম না কমায় প্রশ্ন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।